হ্যালো, কেউ কি এসেছেন? কাউকে দেখতে পাচ্ছি না আমি। আমার আমি কি অডিবল? অমিতাভদা এসছেন। শুভ সন্ধ্যা অমিতাভদা। একটুখানি যদি বলে দেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি অডিবল কিনা। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। দেখাও শোনা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমি কখন শুরু করব একটুখানি আমায় লিখে দেবেন প্লিজ। আরও এক দুজন বন্ধুর জন্য একটু অপেক্ষা করে নিই। অর্পিতা এসছে। অনেক ধন্যবাদ অর্পিতা। রত্না দাস এসছে। তাহলে কি আমি শুরু করতে পারি? অমিতাভদা একটুখানি লিখে দেন, আমি যদি আপনার অনুমতি পাই তাহলে আমি শুরু করব। বৃষ্টি এলো মন পাড়াতে, জানালা জুড়ে বৃষ্টি ফোটার আঁকিবুকি, স্বপ্ন বনে পরজন্মের সোহাগ ছাঁচে মন পাখি। বৃষ্টি এলো মন পাড়াতে, আদর জমেছে ঠোঁটের কোলে, চোখের পাতায় বেহুশ জ্বরে পুড়ছে এ মন, হিসেব ভুলে দৃষ্টি হারায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেবশ্রী কর। এই বর্ষণ মুখর দিনে, যদিও আজকে বৃষ্টি নেই, তাও এই বর্ষার দিনে বেতার বন্ধন পরিবারের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি কিছু কথা, কিছু কবিতার ডালি নিয়ে। সেজন্য বেতার বন্ধন পরিবারের কর্ণধার শ্রীযুক্ত অমিতাভ মুখার্জিকে আমার অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। বেতার বন্ধন পরিবারের কাছের দূরের সমস্ত দর্শক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও ভালো থাকার শুভকামনা জানাচ্ছি। আজকে আমরা যে ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি, সেখানে দাঁড়িয়ে এই ডিজিটাল প্ল্যাটফর্মই আমাদের বোধহয় কিছুক্ষণের জন্য হলেও
সেই যন্ত্রণা থেকে টেনে এনে একটুখানি আনন্দের মুখ দেখায়। এবং সেদিক দিয়ে দেখতে গেলে বেতার বন্ধন পরিবার বিগত বহুদিন ধরে আমাদের যে লাইভ অনুষ্ঠান উপহার দিয়ে আসছে, সেজন্য আমি সত্যিই এই বেতার বন্ধন পরিবারের উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ দিচ্ছি। আজকে বেতার বন্ধন পরিবার তার লাইভ অনুষ্ঠানের 300 এপিসোড অতিক্রম করে আজকে 305তম পর্বে এসে দাঁড়িয়েছে। সেজন্যে সেই অনুষ্ঠানের রূপকার হিসেবে যারা নেপথ্যে আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। কয়েকটা নাম আমি বলছি যারা এই অনুষ্ঠানের পেছনে অক্লান্ত পরিশ্রম করছেন: শামসের মল্লিক, বাবলু সিনহা, দীপক কুমার তুং, সঞ্জীব রাহা, এমিলি ব্যানার্জি, অনিতা বসু ও আমাদের অন্যতম কর্ণধার অমিতাভ মুখার্জি। তাদের পরিশ্রমের জন্যই আজকে আমাদের এই বেতার বন্ধন পরিবার প্রতিদিন আমাদের উপহার দিয়ে চলেছে এক অত্যন্ত সুন্দর আনন্দমুখর সন্ধ্যা। আমি আমার অনুষ্ঠান শুরু করব তাকে শ্রদ্ধা জানিয়ে, যিনি আমার অন্তরে কবিতার বীজ মন্ত্র গ্রথিত করেছেন, যিনি আমার না বলা বাণীর ঘনজামিনীর মাঝে লুকিয়ে আছেন, আমার জীবন দেবতা, আমার জীবনের প্রথম এবং একমাত্র প্রেম রবি ঠাকুর। আজকের এই মন খারাপের দিনে তিনি আমাদের সাহস দেন, ভরসা দেন। তিনি আমাদের বলতে শিখিয়েছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তার গান, তার কবিতাকে আঁকড়ে ধরেই তো আমরা অহর্নিশি বাঁচি। তো তার একটি কবিতা আষাঢ়, যেহেতু এখন বর্ষা চলছে সেজন্য এই কবিতাটিকে আমি বেছে নিলাম। সেই কবিতাটি দিয়েই আমি আমার অনুষ্ঠান শুরু করছি। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা চাষনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেখে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে, ওগো আজ তোরা চাষনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি? রাখাল বালক কি জানে কোথায় সারা দিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে। পূবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে, ওগো আজ তোরা চাষ নে গো, তোরা চাষ নে ঘরের বাহিরে। আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল, ও ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে, দেখ চাহিরে, ওগো আজ তোরা চাষনে ঘরের বাহিরে, আজ তোরা চাষনে ঘরের বাহিরে। ধন্যবাদ।
অনেকেই এসছেন, আমার সঙ্গে আছেন। আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে এখানে যুক্ত হয়েছে। আসলে কমেন্টসগুলো না আমি পড়তে পারছি না, চট করে চলে যাচ্ছে। যদি চোখের সামনে আসে তাহলে আমি নিশ্চয়ই পড়ব। রবি ঠাকুরের পর যিনি আমাদের চিন্তায় মননে ওতপ্রোতভাবে জড়িত, দুই বাংলার মানুষকে যিনি এক সুতোয় বেঁধে রেখেছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই সমতা, একতা, প্রতিবাদের আরেক নাম। তার রচনার মধ্যে অফুরন্ত বৈচিত্র্যময় সেই নজরুলের রচনা সম্ভার থেকে তাহলে এবার একটুখানি নজরুল শোনাই। খুব চেনা কবিতা, নজরুল ইসলামের বিখ্যাত কবিতা সাম্যবাদী, আমার ভীষণ ভালো পছন্দের কবিতা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কিন্তু কেন এ পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকলে কেতাব, সকলে কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি এই অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সব রাজমুকুট। এই হৃদয়ী সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। দীপক চক্রবর্তী লিখছেন এই কবিতাটা আমারও খুব প্রিয়, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
আমার সামনে যদাবেন্দ্র পান্ডা লিখছেন, অপূর্ব অসাধারণ কবিতা পরিবেশনা, মন ভরে যাচ্ছে। আমি লাইভ শেয়ার করলাম আমার বন্ধুদের। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা পাশে থাকবেন, আপনারাই আমার অনুপ্রেরণা, আমার শক্তির উৎস। আজকাল কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা খুব একটা পাঠ হয় না। যার জীবন অবহেলার অন্তরালে চাপা পড়েছে আজন্ম, জীবন তাকে নানাভাবে প্রতারিত করেছে। অভাবে, অনটনে, দুঃখে, দারিদ্র্যে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও তার লেখনী কিন্তু কোনো দিন থেমে থাকেনি। অবশেষে মাত্র 21 বছর বয়সে তার কলম চিরদিনের মতো থেমে যায়। এত কম সময়ের মধ্যেও তিনি যে মণিমাণিক্য রত্ন সম্ভার দিয়ে আমাদের বাংলা সাহিত্যকে ভরিয়ে দিয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিনিময়ে সে অর্থে তার সম্মান তিনি পাননি, সেটা আমাদের কাছে খুবই দুঃখের, খুবই লজ্জার বিষয়। তো আমি আমার কবিতা পাঠের আসরে চেষ্টা করি একটি সুকান্তের কবিতা পাঠ করার। আমি এখন একটি সুকান্ত ভট্টাচার্যের কালোজয়ী রচনা থেকে একটি শোনাচ্ছি। খুব বিখ্যাত কবিতা, ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছে নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর আসন্ন কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। শিখা ঘোষ লিখেছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমি কমেন্টসগুলো পড়তে পারছি না, আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি পরে সবার কমেন্টস পড়ব এবং প্রত্যেকের জবাব আমি দেব, আপনারা আমাকে ক্ষমা করবেন। আজকাল আমরা খুব ঘটা করে বিশ্ব নারী দিবস, মাতৃ দিবস, কন্যা দিবস পালন করে থাকি। বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোর দৌলতে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর দৌলতে সেগুলোর জমজমাট ব্যাপারটা, ঘটা করে পালন করার ব্যাপারটা বোধহয় আরও বেড়ে গেছে।
কিন্তু একটা প্রশ্ন আমার মনে সবসময়ই থেকে যাচ্ছে, সত্যিকার অর্থে কি নারী পুরুষ সমতা পেয়েছে? বা নারীরা, বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলারা এখনো কি তাদের যোগ্য সম্মান, যোগ্য অধিকার পেয়েছে? আমার তো মনে হয় না। এখনো অনেক ক্ষেত্রেই নারীরা প্রবঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা শিকার হচ্ছে। কিছুটা হয়তো আমাদের সম্মুখে আসছে, আর কিছুটা চাপা পড়ে যাচ্ছে লোকলজ্জার ভয়ে, সমাজ লজ্জার ভয়ে। তো এরকমই একটি কবিতা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি। আমার ভীষণ পছন্দের কবিতা কবি সুবোধ সরকারের লেখা কৃষ্ণকলি মাহাতো। কবিতার নাম কৃষ্ণকলি মাহাতো, কবি সুবোধ সরকার। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা, আমার দুটো থাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটের মেয়েদের মতো হারশোলা দেখলে ভয়ে পালিয়ে আসি না। তোমায় পা হাত উড়ে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। তরিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি। মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে একদিন রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম, কেন রায়চক কেন? উনি বললেন, রায়চকে না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম, কেন? আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আটকে উঠে বললেন, না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম, স্যার আমি রায়চকে যাব। হোটেলের ঘরে তিনি আবার মুকুটমণি পরে হাত দিলেন, আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন। হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। আমার 2 অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন। তক্ষুনি চিৎকার, আগুন আগুন আগুন! আমি পারবো না। সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে, জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মা, আমি এমিগ্রেশনে দাঁড়িয়ে, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি, বা বিমান সেবিকা আমাকে ম্যাডাম বলল, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়তে শুরু করেছে। দৌড় দৌড় দৌড়! কি গতি, কি তেজ, কি আওয়াজ! আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না, দৌড়চ্ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। ধন্যবাদ। সত্যি এখনো কিন্তু শহরে হোক গ্রামাঞ্চলে হোক এই ধরনের পরিস্থিতির মুখোমুখি মেয়েদের হতে হয়। নির্ভয়া কাণ্ড বা হাতরসের মতো ন্যাক্কারজনক ঘটনা
অবলীলায় ঘটে চলেছে আমাদের সমাজে। কিছু কিছু ঘটনার হয়তো মীমাংসা হচ্ছে, শাস্তি হচ্ছে অপরাধীদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো লোকলজ্জার ভয়ে, সমাজ লজ্জার ভয়ে চাপা পড়ে যাচ্ছে। সেটা আমার মনে হয় যে নারী দিবস, কন্যা দিবস পালন না করে আমাদের নিজেদের মেয়েদেরকে যথাযোগ্য সম্মান করা উচিত। আমাদের অধিকারের বিষয়ে আরো বেশি করে সচেতন হওয়া উচিত। আমরা অতি সম্প্রতি আমাদের অত্যন্ত প্রিয় কবি শঙ্খ ঘোষকে হারিয়েছি। করোনার বিষাক্ত থাবা তাকে কেড়ে নিয়েছে আমাদের থেকে চিরতরে। 50-এর দশকের কবি শঙ্খ ঘোষ বরাবরই ক্ষমতাতন্ত্রের বিরোধী ছিলেন। তথাকথিত শহুরে সভ্য শিক্ষিত বাবুদের আচরণের বিরুদ্ধে তার প্রতিবাদী মানসিকতা বারংবার বিভিন্ন কবিতায় ধরা পড়েছে। তো সেরকমই একটি কবিতা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে বাবু মশাই। কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই চেয়েছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে যাবে খোল্ললিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিনই খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই বিষয়ে আশয় বাড়িয়ে জানে, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলি থাবা পাড়ার চোতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দু চোখ বেয়ে অলক বেয়ে ছড়ে জলের ধারা। বলেন বাবু হাবিপ্লবের সবমাটি সাহারা, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধুধু না চলে হাজারে চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র বিত্র এই বিলাপে খুশি, সুরি খানাই কেবল সত্য আর তো সবই ফুসি। ছিছি হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ছড়ছে কি খুন। দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। ধন্যবাদ। লিখছেন অপূর্ব, যদবেন্দ্র পান্ডা লিখছেন অপূর্ব অসাধারণ কবিতা পরিবেশনা, মন ভরে যাচ্ছে। অনেক ধন্যবাদ। একটুখানি কষ্ট করে সাথে থেকে শুনবেন।
দর্শকরা হচ্ছে শিল্পীর কাছে ভগবান তুল্য, তাই আপনারা যদি আমার পাশে থাকেন, সাথে থাকেন, সেটাই আমার পরম প্রাপ্তি। অরূপ সরকার লিখেছেন, বাবু মশাই খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবারে এবারে আমি যে কবিতাটি বলবো সেখানে একটুখানি শহুরে মানসিকতা আছে। আর কোন শহুরে মানসিকতা সেটা আমি বলছি। ধরুন এখন চারধারে যেমন সিমেন্ট কংক্রিটের শহর গড়ে উঠেছে, ফ্ল্যাট বাড়ি গড়ে উঠেছে, মাল্টি স্টোরিড বিল্ডিং চারধারে, সেখানে একটি অন্যরকম মানসিকতা কাজ করে। কিন্তু আবার যেখানে বাড়ি, এই ধরুন চন্দননগর, চুচুড়া, পুরুলিয়া, কোন্নগর, বা আমার বড় হওয়া হচ্ছে আসামের একটি ছোট্ট শহরে, সেখানে বাড়ি একতলা বা দোতলা বাড়ি, সেই বাড়ি সংস্কৃতিটাই কিন্তু বেশি। তো ওখানে মানসিকতাটা আবার একটুখানি অন্যরকম। পাড়ার রাস্তার রকে বসে পাড়ার কিছু বেকার ছেলেরা আড্ডা দেয়, গুরুজনেরা বা অভিভাবকরা সেটা খুব একটা পছন্দ করেন না। আবার দেখা গেছে যে যখন কোনো বিপদ ঘনিয়ে আসে, সেই বেকার ছেলেরাই কিন্তু, সেই আড্ডাবাজ ছেলেরাই কিন্তু ঝাঁপিয়ে এসে সেই বিপদ থেকে উদ্ধার করে। তো এরকমই একটি কবিতা আমি এখন শোনাতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে ছন্ন ছাড়া। যিনি লিখেছেন তিনি বাংলা সাহিত্যের আরেক সম্পদ, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তাহলে এখন আমি শোনাতে যাচ্ছি কবিতা ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসের জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা হরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রং, তাও দিয়েছিল পাঠ করে। তাই এখন পথ এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় কে দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেছিন ক্ষেত, মণিহীন চোখ, চোখের বুক, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই আমি যাব, ওখান দিয়েই আমার শর্টকাট।
ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এত ট্যাক্সি লে হালুয়া, সল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি চল পানসি বেলঘরিয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। বললুম, কদ্দূর যাবে? ওই কাছে, দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মের তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটি উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছা ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। সবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মাঝখানে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি কোলের মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে পেরিয়ে পড়েছে হাজার হাজার গাছের সোনালি কচি পাতা, মরমরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল, ঠেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্ধ দীর্ঘ ছায়া। অবিশ্বাস্য চোখে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। ধন্যবাদ। আচ্ছা, বর্ষা আর প্রেম দুটি শব্দ বোধহয় একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই নয় কি? আমার মনে হয় একটি শিকির বোধহয় এপিঠ ওপিঠ। প্রচুর কবিরা তাদের বর্ষার সময়ে কবিতা লিখে গেছেন, তো আমার মনে হয় যে প্রেম নিয়ে একটি কবিতা আমার মনে হয় হয়ে যাওয়া উচিত। এখন একটি প্রেমের কবিতা শোনাচ্ছি। কবিতার নাম প্রেম, কবি শুভ দাশগুপ্ত। কবিতা প্রেম, কবি শুভ দাশগুপ্ত। আমি তো বলেই চলেছি একের পর এক, জানি না আপনাদের কেমন লাগছে। 4 অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো। তখন বিকেল ঘড়িয়ে আসছে, বাতাসে শীতের আমেজ। 10 অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে। সেদিন ছেলেটি
নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো। 30 অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বললে, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকি বুকি কাটল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞেস করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত। আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড়লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেক আলোচনা করল। সবাই এক বাক্যে বুঝিয়ে দিলে, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটে, সেটা না বুঝে বেশি একোষ না। 3রা জানুয়ারি মেয়েটি বললে, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ কিছু চাও না? তাহলে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে। এ তো শুধু গান, শুধুই গান, তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন? তুমি সত্যি অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে, পাতালে। ছেলেটি বললে, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি, সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। কাল সারা রাত আমি ঘুমিয়েছি, আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির 2 চোখ ভরা জলে। বললে, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি। আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন। সে কি, কেন? বাঁশি আমাকে টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরায় উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বললে, আবার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি না সৃষ্টি ছাড়া, তোমার সব স্বপ্ন অর্থহীন। আমি জানি। স্বপ্ন টপ্ন ছেড়ে দিতে পারো না তুমি? না। তাহলে তাহলে তো তুমি আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বললে, ভালো আছো তো? এখন আর স্বপ্ন টপ্ন দেখছো না তো? দেখছি, আরো সুন্দর সব স্বপ্ন। তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটেড, সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না। তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতে সেটেল করেছেন। 7 জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিচ্ছু না। আর আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না?
না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটল অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী সেই পাত্রের সঙ্গে। 20শে সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝড়ে উপড়ে গেল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, কয়েকটা মাছি। আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমরা ঠিক জানি না, আমরা কেউ জানি না। ধন্যবাদ। তপতি বর্মন লিখছে, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের অনেক বন্ধুরা ছিল যাদের প্রচণ্ড উচ্চাশা ছিল। তারা খুব ক্যারিয়ারিস্ট ছিল। তাদের জীবনের লক্ষ্য ছিল যে আমাদের কিছু একটা করতে হবে, আমাদের এখানে পৌঁছতে হবে। আবার এমন কিছু কিছু ছেলে বা মেয়ে ছিল যারা খুব মেধাবী ছিল, অথচ তারা একটু অন্যরকম ছিল। তাদের ঠিক জীবনে কোনো একটা জায়গায় পৌঁছতে হবে এই ধরনের কোনো লক্ষ্যের পেছনে তারা ছুটতো না। তারা একটুখানি অন্যরকম ছিল। তারা খ্যাপার মতো গান গাইতো, ছবি আঁকতো, আকাশের দিকে তাকিয়ে থাকতো, কল্পনা করত। তো সেরকমই একটি ছেলেকে আমি একটি কবিতার মধ্যে খুঁজে পাই। কবিতাটির নাম হচ্ছে অমল কান্তি। লিখেছেন বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তো এখনের কবিতা অমল কান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে। তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হতে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 ভাবতে
যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে আসছি, সময় অনেকটাই কম হয়ে গেছে। আমি গর্বিত আমি বাঙালি বলে। আজকের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের কাছে আমাদের বাঙালি প্রজন্মের কথা বলছি, যাদের কাছে মাতৃভাষার সাথে বর্ণপরিচয়টুকুও হয়তো ঘটেনি, তারা নববর্ষ পালনের থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর দৌড়তে আজকে বাংলা ভাষা প্রায় অনেকটাই ব্রাত্য। সেখানে দাঁড়িয়ে আমাদের অভিভাবকদের বোধহয় অনেকটাই দায়িত্ব, কর্তব্য বর্তায় যে বাংলা ভাষাকে ঘরে সুচারুরূপে চালু রাখার, যাতে অদূর ভবিষ্যতে বাংলা ভাষার যে মণি মাণিক্য আছে, যে বিশাল রচনা ভাণ্ডার আছে, তা যেন কোনোদিন তলানিতে না ঠেকে গিয়ে অতল গহ্বরে যাতে না তলিয়ে যায়, সেদিকে বোধহয় দৃষ্টি রাখার দায়িত্বটা আমাদের অভিভাবকদের ওপরেই এসে বর্তায়। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে ঝোপ। এমনই হিজল বট তমালের ছায়া বাংলার অপরূপ রূপ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ধন্যবাদ। আমি গান করি না, তো একটুখানি
আপনাদের ভালোবেসে, বাংলাকে ভালোবেসে দু চার লাইন গুনগুন করলাম। ভুলভ্রান্তি হয়তো হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আমার সময় প্রায় শেষ হয়ে এসছে, এবারে আমি আমার শেষ নিবেদনে যাব। আমরা যতটা আধুনিক সভ্যতায় সভ্য হচ্ছি, বিজ্ঞান আমাদের যত যান্ত্রিক সভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, ততই বোধহয় আমাদের মধ্যে নিঃসঙ্গতা, একাকিত্ব জিনিসটা খুব বেশি করে বেড়ে যাচ্ছে। প্রকৃত বন্ধুর অভাব হচ্ছে জীবনে, সেজন্য মানসিক অবসাদ মানুষের মধ্যে খুব বেশি করে জাঁকিয়ে বসছে, সংসার ভেঙে যেতে থাকছে, যেটা হয়তো আগেকার দিনে সেই অর্থে অতটা ছিল না। আমরা অনেকটা সময় এখন আমাদের কাছের পরিজনের লোকের থেকে বিচ্ছিন্ন থেকে বোধহয় মুঠোফোনের মধ্যেই বেশি সময়টা কাটাতে পছন্দ করছি, কিন্তু তার পরিণাম খুব একটা ভালো ঠেকছে না। আমরা ভীষণই নিঃসঙ্গতায়, অবসাদে, মানসিক অবসাদে মাঝে মধ্যেই ভুগতে শুরু করছি। তো সেরকমই একটি কবিতা আমার খুব পছন্দের কবিতা, লিখেছেন শ্রীজাত, আজকের যুগের বিখ্যাত কবি শ্রীজাত। কবিতাটির নাম আমি একটা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজের থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আবার পাপগুলোকে অর্ধেক করে লিখে দেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমনই একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ু তারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় একটা বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আবার সব অভিশাপের ঝুলি। আমার ঠিক এরকমই একটি তুই চাই, যে কোনো দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই। ধন্যবাদ। সত্যি আমরা বোধহয়, সত্যি সবাই বোধহয় এরকমই একটা তুই চাই, যার জীবনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেগুলো বিশ্বাস করে যার কাছে বলে একটুখানি হালকা হতে পারি। সে কবিতাটা আমার খুব মন কেড়েছিল, তাই বললাম। আমার সময় শেষ হয়ে গেছে। তো যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অকৃত্রিম শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সুস্থ থাকাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা নিশ্চয়ই এই দুর্যোগ থেকে কাটিয়ে উঠতে পারবো, আমরা নিশ্চয়ই জয় করতে পারবো। সাবধানে থাকতে হবে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতার শুভ কামনা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শুভরাত্রি।